Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of Almighty, and I am also well. Now I am going to start my class. So everyone be attentive and enjoy my class. আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে গেলে বা এটাতে কথা বলতে গেলে আমাদের স্পোকেনের উপরে গুরুত্ব দিতে হবে। আমরা যেমন শুদ্ধভাবে লেখা শিখবো, আমরা কোনো প্যাসেজ রিড আউট করতে পারবো, পড়া শিখবো, আমরা অপরের কথা ইংলিশে শুনে বুঝতে পারবো, অর্থাৎ চারটা স্কিল ডেভেলপ করতে হবে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট যে স্কিলটা সেটা হচ্ছে স্পিকিং স্কিল। আমরা অনেকেই এই জায়গাটাতে খুবই দুর্বল, এবং যখনই আমরা ইংরেজিতে কথা বলতে যাই তখন আমরা বেশি দূর আগাতে পারি না। এর কারণ হচ্ছে আমরা স্পোকেনের রুল গুলো জানি না। আমরা ভার্বের যে ভোকাবুলারি রয়েছে, বিশেষ করে কথা বলতে গেলে রেগুলার ওয়েতে যে ভার্ব গুলা লাগে, সেই ভার্বের ভোকাবুলারি গুলো না জানার কারণে আমরা এই ভাষাটাতে সঠিকভাবে আমাদের মনের অনুভূতি ব্যক্ত করতে পারি না। তো দেখেন, আমরা এখানে প্রথমে আজকে কিছু রুল শিখবো, যে রুলগুলা দিয়ে আমরা দৈনন্দিন জীবনে আমরা কথা বলতে পারি। তো এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু রুল দেখবো। ফার্স্ট অফ অল, ইয়েট টু। ইয়েট টু অর্থ হচ্ছে এখনো কিছু করা হয়নি বা এখনো কিছু করনি, দেখনি, জানোনি, এমন, অর্থাৎ নি থাকবে শব্দের শেষে। সেখানে আমরা ইয়েট টু ব্যবহার করব। যেমন, আমি এখনো বিয়ে করিনি, আমি এখনো নামাজ পড়িনি, আমি এখনো তাকে টাকা ধার দেয়নি, আমি এখনো বাজারে পৌঁছাইনি, তারা এখনো বাড়ি আসেনি। এই যে আসেনি, যায়নি, খাইনি, এই ধরনের কথা আমরা ইয়েট টু ব্যবহার করে করব। কিভাবে বলেন? ইয়েট টু। ইয়েট টুর ভিতরে কিন্তু একটা নেগেটিভ শব্দ থেকে যায়। স্কার্সলি, সেলডম, হার্ডলি, এই শব্দগুলোর ভিতরে যেমন একটা নেগেটিভ শব্দ থাকে, এখানে ইয়েট টু এর ভিতরে কিন্তু একটা নেগেটিভ শব্দ থাকে। আমার কথাটা, ক্লাসটা সবাই প্রথম থেকে ভালোভাবে লক্ষ্য করবেন। দেখবেন এই রুলগুলো ব্যবহার করে দৈনন্দিন জীবনে আপনারা কথা বলতে পারবেন। কথা বলাটা কিন্তু খুবই সহজ, শুধু এই জায়গাগুলো একটু লক্ষ্য করতে হবে। স্পোকেনের এই রুলগুলো খুব ভালোভাবে একটু দেখতে হবে। আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? আমার কথা সবাই শোনা যায়? প্লিজ লেট মি নো দ্যাট। ওকে, থ্যাংক ইউ। তো দেখেন, এখানে একটা রুল দিয়েছি, ইয়েট টু। বাক্যে এখনো কিছু করিনি, করনি, কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা রয়েছে এমন বুঝালে ইয়েট টু ব্যবহার করব। সাবজেক্ট প্লাস হেয়ার ইউ ক্যান সি, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে অ্যামিজার, সাবজেক্ট অনুসারে বসাতে হবে অ্যামিজার, তারপর ইয়েট টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন, আমি এখনো বিয়ে করিনি, প্রথমে সাবজেক্ট হচ্ছে আই, আই এর পরে প্রেজেন্ট টেন্সে এখানে আমরা জানি অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম বসে, আই অ্যাম। এরপর আমার রুল কি বলছে? সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে গেল, এরপর ইয়েট টু বসাতে হবে। কি বসাতে হবে বলেন? ইয়েট টু। আই অ্যাম ইয়েট টু ডু দা ওয়ার্ক। আমি এখনো, সরি, আই অ্যাম ইয়েট টু ম্যারি হবে, এখানে ডু দা ওয়ার্ক না। হ্যাঁ, নিচে রেখেন রয়েছে, আই অ্যাম ইয়েট টু ম্যারি, আমি এখনো বিয়ে করিনি, আমি এখনো কাজটি করিনি, আই অ্যাম ইয়েট টু ডু দা ওয়ার্ক। আমি এখনো নামাজ পড়িনি, আই অ্যাম ইয়েট টু সে প্রেয়ার। সে প্রেয়ার শব্দের অর্থ হচ্ছে নামাজ পড়া, প্রেয়ার প্রার্থনা করা, নামাজ পড়া যেটাকে বলি সে প্রেয়ার। আমি এখনো তাকে টাকা ধার দেইনি, আই অ্যাম ইয়েট টু গিভ হিম মানি। এখানে গিভ হবে, দেখেন এই জায়গাটা আমরা সবাই একটু ভালোভাবে খেয়াল করব। কেন গিভ হবে? এখানে গিভটা কেন হবে? কারণটা হচ্ছে আমার এখানে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ভার্বের বেস ফর্ম বসবে, সবাই একটু ভালোভাবে লক্ষ্য করবেন। হুম। আমি তাকে টাকা ধার দেয়নি। যদি বলা হয় আমি এখন আমার পড়া প্রস্তুত করিনি, আমি তার সাথে এখনো মোবাইল ফোনে কথা বলিনি, আমি এখনো তার সঙ্গে দেখা করিনি, সব আমরা এই সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ইয়েট টু প্লাস ভার প্লাস এক্সটেনশন। তো এখন আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি, ইয়েট টু দিয়ে আপনাদেরকে বাক্য তৈরি করতে হবে। যদি বলা হয় আমি এখনো ঢাকায় যাইনি, আমি এখনো মোবাইলটি কিনিনি, রনি এখনো ফুটবল খেলেনি, তাহলে কি এইগুলো আমরা বলতে পারবো ইয়েট টু ব্যবহার করে? হুম, কে কে পারবো দেখি, আমরা একটু কথা বলবো। আমরা একটা রুল শিখে সেই রুল দিয়ে যদি বাক্য তৈরি করতে পারি, তবেই কিন্তু আমাদের ভালোভাবে শেখা হয়ে গেল। এখানে নীলা, একটু আনমিউট করেন প্লিজ। হুম, বলেন তো, আমি এখনো ঢাকায় যাইনি। হ্যাঁ, একটু জোরে বলতে হবে যে কথা। হ্যাঁ, থ্যাংক ইউ, এবার শোনা গিয়েছে। যে কথা বলবেন মোবাইলের সাউন্ডটা একটু বাড়িয়ে নিবেন। বলেন তো, আমি এখনো মোবাইলটা কিনিনি। কি হবে? ইয়েস, আই এম ইয়েট টু বাই দা মোবাইল হবে, বাই দা মোবাইল টি। হ্যাঁ, টি, টিটা খানা খানি, এটা হলে
টি বসবে, মনে রাখবেন। যদি বলা হয় এ, তখন হবে একটি, অ্যান হলেও একটি। যেমন আমি একটি কলম কিনেছি, আই হ্যাভ বট এ পেন। আই হ্যাভ বট এ পেন। তো অনেক ধন্যবাদ। আপনি আরো বলতে পারেন যে আমি এখনো খাবার খাইনি, বা আমি এখনো ভাত খাইনি, কি হবে? ইয়েস, আই অ্যাম ইয়েট টু ইট। দেখেন অনেকে কিন্তু এখানে আবার নট ব্যবহার করে। তো বলে কি যে স্যার এখানে যেহেতু নেগেটিভ বলেছেন এই জন্য নট আসবে। নো, এর জন্য নট আসবে না। কারণ এই ইয়েট টুর ভিতরে একটা নট রয়েছে। ইয়েট টুর ভিতরে কি আছে বলেন? একটা নট আছে। দেখেছেন? তাহলে তাহলে এই ইয়েট টু ব্যবহার করে আগামীকাল সকাল থেকেই আমরা ইংলিশে কথা বলবো। আমাদের সামনে যদি এমন কখনো কোনো বাক্য আসে, আমি এখনো বিয়ে করিনি, আমি এখনো কাজটি করিনি, তারা এখনো খুলনায় যায়নি, তারা এখনো নামাজ পড়েনি, এই ধরনের শব্দগুলো আমরা ইয়েট টু দিয়ে করব। কি দিয়ে করব বলেন? ইয়েট টু। হুম। এর এরপর একটা রুল দেখতে পাচ্ছি, প্লিজ সবাই একটু সাইলেন্ট থাকবো, যখন কথা বলার প্রয়োজন হয় তখন কথা বলবো। হার্ডলি অর্থ হচ্ছে খুবই কম বা কদাচিৎ বা প্রায় না। কি বলেছি বলেন? হার্ডলি। হার্ডলি শব্দের অর্থ খুবই কম, কদাচিৎ বা প্রায় না। একটু মনে রাখবেন, হার্ডলির ভিতরে একটা নট থেকে গেছে। কি বললাম বলেন তো? হার্ডলি এর ভিতরে একটি নট কাজ করে। যেমন আমি খুবই কম চা খাই, এর অর্থ কি জানেন? এর অর্থ আমি চা খাই না বললে চলে। হুম। তুমি আমাকে খুবই কম ভালোবাসো, তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না। সে এখানে খুবই কম আসে, তার মানে কি বছরে একবার অথবা দুইবার। এমন ক্ষেত্রে আমরা হার্ডলি ব্যবহার করব। ইদানিং তোমাকে দেখাই যায় না। দেখেন অনেকে এখানে কিন্তু নেগেটিভ বা বিভিন্ন রকমের ইয়ে ব্যবহার করে, অক্সিলারি ভার্ব টার্ব, এগুলো ব্যবহার করা যাবে না। ইউ হার্ডলি লাভ মি, হ্যাঁ, ইউ হার্ডলি সি ইউ। তারপর রয়েছে, হ্যাঁ, নো নো নো, না না না, এখানে আপনার কোনো অক্সিলারি ভার্ব লাগবে না। আমি খুবই কম চা খাই, হেয়ার ইউ ক্যান সি, আমি খুবই কম চা খাই, কি হবে? আই হার্ডলি টেক টি। আই হার্ডলি টেক টি। অর্থাৎ আমি চা খাই না বললে চলে, ওই সপ্তাহ অন্তর একটা খাইলেও পারি, নাও পারি। তাহলে আগামীকাল সকাল থেকে আপনাকে এই ধরনের কোনো কথা যদি বলা লাগে, এখানে হার্ডলি ব্যবহার করবেন। কি ব্যবহার করতে হবে? হার্ডলি। দেখেন আমি আপনাদের এখানে দেখানোর জন্য, শেখানোর জন্য অনেকগুলা প্রস্তুত করে রেখেছি বিভিন্ন রুল। তারপরে অনেক, যেমন আজকে ভাবছিলাম একটু কন্ডিশনালে যাব, সময় থাকলে আপনাদের পড়াটাও নিব। তো এই যে কন্ডিশনাল বলেন, টেন্স বলেন, মডাল বলেন, সেমি মডাল বলেন, ভয়েস চেঞ্জ বলেন, ওগুলো দরকার। কিন্তু এই যে যা করাচ্ছি না, এগুলো কিন্তু আমরা টেন্স না জেনেও বা অল্প জেনেও কিন্তু আমরা এই রুলগুলো যদি জানি, আমরা স্পন্টেনিয়াসলি কথা বলতে পারবো। অর্থাৎ এমন করে 2 থেকে 3 শত রুল যদি আপনি ভালোভাবে জানেন, তাহলে আপনি খুব দ্রুত কথা বলা শিখতে পারবেন। যারা স্পোকেন কোর্স করতে যাচ্ছে বা যারা স্পোকেনে দুর্বল, আমি মনে করব তাদের কাছে এইগুলো স্বর্ণ সমতুল্য। বলেন। স্যার এখানে কি রেয়ারলি ব্যবহার করা যায়? না, রেয়ারলি আপনি কেন দিবেন? এখানে হার্ডলি দেওয়াটাই বেশি বেটার হবে। রেয়ারলি দিলে হবে, কিন্তু আমি রুল শিখাচ্ছি হার্ডলি। রেয়ারলির আলাদা নিয়ম রয়েছে, এখানে আপনি হার্ডলি ব্যবহার করবেন। হার্ডলির আলাদা নিয়ম, রেয়ারলির আলাদা নিয়ম, স্কার্সিলির আলাদা নিয়ম, হ্যাঁ, সেলডমের আলাদা নিয়ম। এর প্রত্যেকটা কথা দেখতে পজিটিভ হলেও কিন্তু এরা নেগেটিভ, মনে রাখবেন। যেমন আমি খুবই আচ্ছা কম স্যার, চা খাই। বলেন। স্যার এই স্ট্রাকচার গুলো কি চেঞ্জ করা যায় না? কেন এগুলো ফিক্স নাকি স্যার? না, এগুলো ফিক্সড কেন? এই যে কেমন কথা বলেন, এখানে আমি স্ট্রাকচার দিয়ে আমি চেঞ্জ করেছি, মানে রেখে দিয়েছি স্যার এখন না, এইখানে। হার্ডলি না না না, বুঝতে পেরেছি, এগুলো চেঞ্জ করা যাবে না। যেমন এই যে বাক্য চেঞ্জ করতে পারেন, আমি খুবই কম চা খাই, এখানে আপনি লিখতে পারেন আমি খুবই কম মিষ্টি খাই। আমি খুবই কম ঢাকায় যাই, এখানে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে হার্ডলির একটা রুল। এই হার্ডলি ব্যবহার করে আমরা কি করতে পারি? যেখানে নেগেটিভ জাতীয় শব্দ আসবে, আমি কম চা খাই, আমি কম ঢাকায় যাই, আমি কম ঘুমাই, সেখানে খুবই কম আসে, এগুলো হার্ডলি ব্যবহার করবেন। তুমি আমাকে খুবই কম ভালোবাসো, ইউ হার্ডলি লাভ মি। অর্থাৎ এখানে তুমি আমাকে ভালোবাসো না বললেই চলে। এগুলো হার্ডলি নিয়ম, মনে রাখবেন। যা রয়েছে এটা ব্যবহার করার চেষ্টা করব। এরপর একটা খুব ইম্পর্টেন্ট রুল শিখবো। সেই রুলটা হচ্ছে কি? সেই রুলটা হচ্ছে লাইকলি টু। এর অর্থ হচ্ছে সম্ভাবনা। দেখেন যারা দ্রুত কথা বলা শিখতে চাচ্ছেন বা যারা ইংলিশে ফ্লুয়েন্সি আনতে চাচ্ছেন, তাদের জন্য এই রুলগুলো খুবই কার্যকরী। লাইকলি টু কেমন? হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তার চাকরিটি পাওয়ার সম্ভাবনা আছে। ফিরোজের রাঙ্গামাটি যাওয়ার সম্ভাবনা ছিল, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। দেখেছেন? তাহলে এখানে ছিল বললে পাস্ট টেন্সে করবেন, অজ বা ওয়ার লাইকলি টু, আর প্রেজেন্ট টেন্সে হলে
am is are likely to। কি বললাম? প্রেজেন্ট টেন্সে হলে am is are likely to। হাফিজের এ প্লাস, দেখেন আমি একটা কথা বলি বারবার, সেটা হচ্ছে কি, if you want to learn English, if you want to speak in English fluently like the native speaker, at first you have to know the rules of grammar, then you have to know, you have to memorize some spoken rules। these are রুলস। এই রুলগুলা হচ্ছে সেই রুল, যে রুলগুলা জানার মাধ্যমে, এখানে 100টি রুল সংযোজন করেছি। এই 100টি রুল আপনি যদি জানেন, সারা দিনের আমাদের যত কথা, সব কথা কিন্তু, পৃথিবীতে যত সংখ্যা আছে আপনি যা লিখতে চান, সবাই ভালো করে শুনে রাখুন, সবাই এখানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, আপনি যত লিখতে চান সংখ্যায়, আপনাকে 1 থেকে 9 পর্যন্ত, এই যে 9টি অঙ্ক আর একটি রয়েছে জিরো, মোট 10টি অঙ্ক বলে, এগুলোকে কিন্তু সংখ্যা বলে না। 10টি অঙ্ক রয়েছে, মনে রাখবেন, 0 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, কয়টি হলো? 8 আর 2 10। যেই 10টি হচ্ছে অঙ্ক বলা হয়। এই 10টা ডিজিটকে ব্যবহার করে পৃথিবীতে সব কিছু লেখা যায়। যত আপনি কোটি কোটি সংখ্যা লিখতে চান, আপনার কাছে 10 কোটি টাকা আছে, তারপর ইলন মাস্কের 10 বিলিয়ন ডলার আছে, আপনি যা বলবেন বিলিয়ন ট্রিলিয়ন। তো এখানে যেমন ওই 10টি ডিজিট দ্বারা সব করা যায়, এই রুলগুলা শেখার মাধ্যমে, এই রুলগুলা শেখার মাধ্যমে আপনি কথা বলতে পারবেন। তো এই রুলগুলো আমরা এমন ভাবে সাজিয়েছি, এগুলা যদি কেউ ভালোভাবে জানে, কেউ যদি ভালোভাবে শেখে, সে কথা বলতে পারবে। হুম। আর এতদিন দেখেন আমরা এই রুলটা কিন্তু খুব ভালোভাবে শিখতে চেয়েছি গোছানো পদ্ধতিতে, কিন্তু আমরা অনেকে পারিনি। কিন্তু সোহাগ স্যারের যে বইটা স্যার রচনা করেছেন, এই যে রুলগুলো আমি করাচ্ছি, এই রুলগুলাই কিন্তু স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইতে আপনারা পেয়ে যাবেন। শুধু বইতে পাবেন তা না, এই বইতে আমি যে যে লেসন গুলা পড়াই, প্রত্যেকটা লেসন কিন্তু সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। আরো কি করা হয়েছে, এই বইয়ের শেষে কিছু ডায়লগ যুক্ত করা হয়েছে, যার বাংলা দেওয়া আছে, যার ইংরেজি দেওয়া আছে। এই বইতে নিউজ পেপার রিলেটেড শব্দ দেওয়া হয়েছে। এই বইতে বিভিন্ন ধর্মীয় সংক্রান্ত শব্দ দেওয়া হয়েছে। এই একটি মাত্র বই এমন ভাবে স্যার সেট করেছেন, এই বইটার মাধ্যমে আপনারা ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন। বইয়ের সঙ্গে টিচার ফ্রি। কেমন? এই বইয়ের মাধ্যমে আপনারা স্যারের বা আমার ক্লাসগুলো ইউটিউবে হুবহু সব পেয়ে যাবেন। অর্থাৎ একটি মাত্র বই যদি কেউ ভালোভাবে চর্চা করে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, দিস পারসন উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার উইদিন 2 or 3 মান্থস। কি কি রয়েছে? গ্রামার, প্রোনাউন্সিয়েশন। আমরা অনেকে ভেজিটেবল বলি, আমরা আমাদের মতো করে মন গড়া একটা নিয়ম তৈরি করেছি ভেজিটেবল। কিন্তু আপনি যখন ইউকেতে যাবেন, তখন ভেজিটেবল বললে বুঝতে পারবে না, তখন আপনাকে বলতে হবে আই ওয়ান্ট সাম ভেজিটেবল, আই ওয়ান্ট সাম ভেজিটেবল। এই যে যে একটা স্ট্রেস, অর্থাৎ ফলিং ইন্টোনেশন, ডাউনিং ইন্টোনেশন, রেইজিং ইন্টোনেশন, অর্থাৎ যেটাকে ফনিক্স বলা হয়, এই বইয়ের ভিতরে ফনিক্সটাও আলোচনা করা হয়েছে। আমরা যারা রাইটিং এ দুর্বল, তাদের কাছেও কিন্তু খুব দুর্বল লাগে, আমরা লিখতে পারি না, প্যারাগ্রাফ আসলে পরীক্ষার খাতায় অপরিচিত প্যারাগ্রাফ আমরা লিখতে পারি না। তো এই বইটার মাধ্যমে কিন্তু আপনারা ওইগুলা পেয়ে যাবেন সবকিছু। এবং এই বইটা আপনারা গত ক্লাসেও বলেছিলাম, নতুন এডিশন সম্পূর্ণ, যারা নিতে চাবেন, অনেক বড় একটা বই। এই বইটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে নিতে পারবেন, অথবা যদি কারো প্রয়োজন হয় স্যারের ওয়েবসাইট থেকে নিবেন। ধন্যবাদ। তো দেখেন, হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। আমি বইয়ের কথাটা কেন বললাম, আমার এই শিট গুলা অনেকে কিন্তু নামাতে পারবে না, অনেকে কিন্তু এগুলা, অনেকে কিন্তু এটা ভালোভাবে সেভ করতে পারবে না। কিন্তু বই যদি আপনার কাছে থাকে, একটা বই হচ্ছে একটা হার্ড কপি, একটা বই হচ্ছে আপনার একটা দলিল। তো এই বইটা একটু সংগ্রহে রাখার চেষ্টা করবেন প্লিজ। দেখেন, হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনা থাকলে কিভাবে বাক্যগুলো আমরা গঠন করব? সম্ভাবনা থাকলে সেখানে আমরা লাইকলি টু দিব। এই দেখেন, একসঙ্গে বসাতে হবে লাইকলি টু। কি বসাবেন বলেন? লাইকলি টু। যেমন হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস, it is likely to rain today, he is likely to get a scholarship, Firoz was likely to go Rangamati, you are likely to get the job, you are likely to get the job। তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। এখানে ইউ এর পরে ওয়ার বসেছে কেন আমরা নিশ্চয়ই জানি, ইউ হচ্ছে সাবজেক্ট প্লুরাল। তারপর একটা রুল রয়েছে অ্যাজ অফেন অ্যাজ। এইটার অর্থ কি আমরা কি জানি? অ্যাজ অফেন অ্যাজ এর অর্থ হচ্ছে যতবার বা ততবার। অ্যাজ অফেন অ্যাজ এর অর্থ যতবার। সে যতবার বাজারে যায় ততবার চা খায়। হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ হি গোস টু মার্কেট। সে যতবার নির্বাচিত হয়
ততবার মানুষ উপকৃত হয়। দেখেন, সে তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়, আমরা যতবার ভাত খাই ততবার শক্তি পাই। এই যে যত তত, এটা দিয়ে যখন বাক্য গঠন করবেন তখন আপনাদেরকে অ্যাজ অফেন অ্যাজ এই শব্দটা শুধু মনে রাখবেন, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। অ্যাজ অফেন অ্যাজ, যেমন আমরা যতবার ভাত খাই ততবার শক্তি পাই। তো বলেছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বেশিরভাগ সময় পিছন দিক থেকে করতে হয়। কিভাবে করব? উই গেট এনার্জি। দেখেন, আমরা ততবার শক্তি পাই, উই গেট এনার্জি এর ইংরেজি কি? আমরা শক্তি পাই। কিভাবে পাই? অ্যাজ অফেন অ্যাজ, যতবার। উই ইট রাইস, উই ইট রাইস, উই গেট এনার্জি, আমরা শক্তি পাই। অ্যাজ অফেন অ্যাজ উই ইট রাইস, আমরা যতবার ভাত খাই ততবার শক্তি পাই। আমরা যতবার ঢাকায় যাই ততবার চিড়িয়াখানা দেখতে পাই। হুম, আমরা যতবার কক্সবাজার যাই ততবার সৈকত দেখতে পাই। এই বাক্যগুলা আপনারা অ্যাজ অফেন অ্যাজ দিয়ে করতে পারবেন। এই অ্যাজ অফেন অ্যাজ এখানে 4টা বাক্য দিয়েছি, এখান থেকে আরো বেশি কি করতে পারবেন? অলরেডি আমি 2টা বলেছি। আমরা যতবার ঢাকায় যাই ততবার চিড়িয়াখানা দেখতে পাই, আমরা যতবার কক্সবাজার যাই ততবার সৈকত দেখতে পাই, সমুদ্র সৈকত। তাহলে আপনাদের নিজেদের নিজেদের দায়িত্বে হোমওয়ার্ক নিতে হবে। এখানে 4টা বাক্য দিয়েছি, অ্যাজ অফেন অ্যাজ ব্যবহার করে আপনাদের আরো 10টা 15টা 20টা বাক্য তৈরি করতে হবে। অনেকেই করে করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে নাম্বারটা কেবল দেখিয়েছি এই নাম্বারে পাঠায়। নাম্বারটা রেখে দিবেন, আপনাদের অনেক কাজে লাগবে। ইংলিশ সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি হেল্প করার চেষ্টা করব। তো বলা হচ্ছে যে সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়, দেখেছেন? তাহলে এই যে রুল, ছোট ছোট রুল, এখানে না প্রয়োজন আছে টেন্স, না প্রয়োজন হচ্ছে ভয়েস চেঞ্জ, না প্রয়োজন হচ্ছে মোডাল ভার্ব। শুধু এই অ্যাজ অফেন অ্যাজ ব্যবহার করে আপনি কত সুন্দর এই বাক্যগুলো তৈরি করতে পারতেছেন। হুম, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম কি হয়? ইহাই উপযুক্ত সময়। দেখেন, ইহাই কি বললাম? উপযুক্ত সময়। এই ধরনের বাক্য গঠন করতে গেলে আপনাকে ইট ইজ হাই টাইম ব্যবহার করতে হবে। কি করতে হবে? ইট ইজ হাই টাইম, এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন, ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ, তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর কেরিয়ার। দেখেছেন, ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর কেরিয়ার। এখনই মনে করেন বর্ষা হয়েছে, গ্রাম বাংলার কৃষকরা বর্ষায় মাটি, তাদের মাঠ নরম হয়ে যায়, বীজ বপনের জন্য পরিবেশটা অনুকূল হয়। তো বলা হচ্ছে এখনই বীজ বপনের উপযুক্ত সময়, এখনই ইংরেজি শেখার উপযুক্ত সময়, এখনই তাদের সঙ্গে বিষয়টা নিয়ে বসার উপযুক্ত সময়। এই বাক্যগুলো আপনারা কিভাবে করবেন? ইট ইজ হাই টাইম। কিভাবে করব বলেন? ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ, ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর কেরিয়ার, ইট ইজ হাই টাইম টু শো সিডস ইন দ্য ফিল্ড, ইট ইজ হাই টাইম টু মিট উইথ দেম, ইট ইজ হাই টাইম টু টেক ফুড। দেখেছেন, আমি এক নিঃশ্বাসে কতগুলো বলে যাচ্ছে, অর্থাৎ আপনাদেরকেও একদমে বলতে হবে। কেন বলতে হবে? ফ্লুয়েন্সিটা আসবে। আপনি যখন কথা বলবেন তখন যদি ধীরে ধীরে ভেবে চিন্তে বলেন, হবে না। আপনি যখন একজন ফরেনারের সঙ্গে কথা বলবেন তার সঙ্গে সমান তালে তাল মিলিয়ে আপনাকে বলতে হবে। এর জন্য কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কিন্তু ফ্লুয়েন্সিটা আসবে। তো দেখেন, আমি যে রুলগুলো শিখাচ্ছি অনেক দামি। তো এখানে গীতা রানী বিশ্বাস, আপনি একটু আনমিউট করেন, ফ্রম ফ্রম গোপালগঞ্জ প্লিজ। এই রুলটা দিয়ে, ইট ইজ হাই টাইম দিয়ে আপনি কয়েকটা বাক্য বলতে পারবেন? গীতা রানী বিশ্বাস প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? হ্যাঁ, এই হাই টাইম দিয়ে কয়েকটা বাক্য বলতে হবে, পারবেন? দেখেন, স্পোকেন ইংলিশ না অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার, এটা জলের মতো, পানির মতো সহজ। যদি এই রুলগুলা শেখেন, আমাদের দেখানো পদ্ধতিতে একটু হাঁটেন, আপনি কথা বলতে পারবেন। এখানে প্রায় 100-র উপরে এই মুহূর্তে ক্লাসে যোগদান করেছেন। প্রত্যেকের মনের বাসনা, স্যার আমি যেন দ্রুত কথা বলতে পারি। তো কথা বলতে গেলে এই রুলগুলো আপনাকে আপনাকে মুখস্থ করতেই হবে। আমি যে রুলটা দিয়েছি, ইট ইজ হাই টাইম, এটা দিয়ে আপনি নতুন একটা বাক্য বলেন তো। এই যে ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়, এইটা বাদে আপনি নতুন একটা বাক্য বলেন। It is high time ইট ইজ হাই টাইম to টু, তারপর আরো একটা বলেন। high time to prepare my lesson. সুন্দর, ইট ইজ হাই টাইম টু প্রিপেয়ার মাই লেসন। তো প্রত্যেকটা রুল থেকে আপনাকে এইভাবে নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। অনেক ধন্যবাদ, আপনি সুন্দরভাবে 2টা বাক্য নির্ভুল ভাবে বলেছেন। এনিওয়ান ক্যান সে, অন্য কেউ পারবেন? এক এক করে বলতে হবে। হ্যাঁ বলেন। হ্যাঁ, বশির উদ্দিন, হ্যাঁ বলেন বলেন বলেন। Go to market. তারপর This guy will go to office. So you
It's high time to আমি কি বলতে পারি? হ্যাঁ বলেন। স্যার আমি বলবো বলো। কেন স্যার তোরা একদম জিজ্ঞাসা করেন গ্যাদারিং হয় স্যার। স্যার আমি বলবো। হ্যাঁ বশিরউদ্দিন বলেন, বশিরউদ্দিন স্যার বলেন, হাই টাইম it দিয়ে is বলেন। books. তারপর It is high time to gossip. থ্যাংক ইউ। লাইকলি টু দিয়ে বলবেন হাবিবা সুলতানা, লাইকলি টু। স্যার মনে আছে লাইকলি টু দিয়ে করিয়েছি, এই দেখেন একটু আগে করিয়েছি লাইকলি টু। এই যে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আমরা তো এটা বলি ইট মে রেইন টুডে, মে ব্যবহার না করে লাইকলি টু দিয়ে করা যায়। ইট ইজ লাইকলি টু রেইন টুডে, হি ইজ লাইকলি টু গেট এ স্কলারশিপ, ফিরোজ ওয়াজ লাইকলি টু গো টু রাঙ্গামাটি। তাহলে এখানে নতুন কোনো কিছু বলেন, এর বাংলা অর্থ কি জানো? এর বাংলা অর্থ কি? থ্যাংক ইউ। আরো দুইটা একটা বলেন, সাউন্ড একটু জোরে বলতে হবে, স্পিক লাউডলি প্লিজ। তারপর বলেন হাবিবা সুলতানা বলেছে, ধন্যবাদ, কিন্তু দ্রুত বলতে হবে, দেখেন আমাদের ফ্লুয়েন্সিটা এখনো আসেনি। ফয়সাল আহমেদ প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। ওয়ালাইকুম আসসালাম। লাইকলি টু দিয়ে বলতে পারবেন, নতুন বাক্য বলতে হবে। তারপর স্যার আমি বলি বলেন। likely to meet people next game. আমি বলি likely to laugh. It is likely to get the job. I am likely to watch movie. I'm likely to my go to my airport. Go to the airport. I will likely to get GPA 5 in the AGC exam. আফরা আফরিন, আপনার সাউন্ডটা ক্লিয়ার আছে, আপনি ইয়েট টু দিয়ে বলেন, ইয়েট টু। আফরা আফরিনা Yes, sir. স্যার আমি তো স্যার ইয়েট টু দিয়ে বলেন। Sir, yet to. হ্যাঁ ইয়েট টু, ইয়েট টু। আফরিনা আপনি বলেন দ্রুত, ইয়েট টু দিয়ে বলতে হবে, দেখা যাবে না, না দেখে বলেন। আমি এখনো ভাত খাইনি, আমি এখনো ঢাকায় যাইনি, তারা এখনো নামাজ পড়েনি, এই ধরনের বাক্যগুলো ইয়েট টু দিয়ে বলতে হবে দ্রুত, টু ভেরি কুইকলি। I am yet to reach the college. I'm yet to reach the market. I'm yet to give him. I'm yet to give him a food. I'm yet to give him some money. থ্যাংক ইউ। আচ্ছা দেখেন এখানে একজনকে কথা বলতে বললে আরো তিনজন এসে হাজির হয়, কথাগুলো ক্লাসগুলো একটু এলোমেলো হয়ে যায়, তারপরও আমরা করব, আমি যখন আনমিউট করবো এক এক করে কথা বলবেন, ঠিক আছে? তো দেখেন এখানে অ্যাজ অফেন অ্যাজ দিয়ে একটা বাক্য করেছি, যতবার ততবার, এরপরে ইট ইজ হাই টাইম দিয়ে করেছি। এখন একটা বাক্য দেখবো সো দ্যাট। সো দ্যাট, সো দ্যাট এর দুইটা অর্থ আছে, সবাই ভালোভাবে মনে রাখবেন। একটি সো দ্যাট এর অর্থ হচ্ছে যাহাতে, আরেকটি সো দ্যাট এর অর্থ হচ্ছে এতই যে। কি বললাম বলেন তো? সো দ্যাট এর অর্থ হচ্ছে যাহাতে, আবার আরেকটা সো দ্যাট এর অর্থ হচ্ছে এতই যে, তাই না? তাহলে এই অর্থগুলা কিন্তু আমরা খুব ভালোভাবে একটু দেখবো, যে এতই যে কখন হয়, আবার যাহাতে কখন হয়, মনে রাখবেন। দেখেন বাক্যে এতই ডট 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 যে অর্থ প্রকাশ করলে সো দ্যাট ব্যবহার করা হয়, সাবজেক্ট প্লাস অ্যামিজার, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। একটু বড় নিয়ম, তো আমরা ইংলিশটা একটু দেখি। আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। আই এম সো উইক ইন ইংলিশ দ্যাট আই ক্যান্ট পাস ইন দ্য এক্সাম। আই এম সো উইক ইন ইংলিশ দ্যাট আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম। দেখেন আই এম সো উইক, সোর পরে কি বসেছে? এটা অ্যাডজেক্টিভ বসেছে, সবাই ভালোভাবে একটু খেয়াল করব। সোর পরে কি বসেছে? দেখেন আমি একটু এটা বড় করে দেই। একটা নিয়ম ভালোভাবে শিখে রাখবেন, এইটা দিয়ে আপনি 100টা বাক্য তৈরি করতে পারবেন। আই অ্যাম সো উইক ইন ইংলিশ, আই অ্যাম সো উইক ইন ইংলিশ, আমি ইংরেজিতে এত দুর্বল। কি হলো? আমি ইংরেজিতে, ওকে, আই অ্যাম সো উইক ইন ইংলিশ দ্যাট, এই সো এর পরে উইক বসেছে, ইন বসেছে, ইংলিশ বসেছে, অর্থাৎ এখানে 4টা শব্দ বসে গেছে, অনেক দূরে গিয়ে ফাঁকা স্থানে গিয়ে বাড়ি বানিয়েছে দ্যাট, অর্থাৎ সো এখানে মাঝখানে অনেকগুলো শব্দ বসবে, ফাঁকা জায়গায় গিয়ে যদি দ্যাট বসে, তখন এই সো ডট 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 দ্যাট এর অর্থ হচ্ছে এতই যে। এই সো এর ভিতরে কয়েকটা শব্দ, অর্থাৎ সো ডট 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 তারপর দ্যাট, এই সো দ্যাট এর অর্থ হচ্ছে এতই যে। সো দ্যাট এর অর্থ কি বলেন? এতই যে। আবার যখন আমি এইভাবে লিখবো এস ও সো, এর সঙ্গে লিখবো টি এইচ এ টি,
এই সো দ্যাট যদি কখনো একসঙ্গে বসাই তখন এই সো দ্যাট এর অর্থ কি হবে কেউ বলতে পারবেন? অবশ্যই পারবো আমরা। এই সো দ্যাট এর অর্থ হচ্ছে এখানে কি, এই সো দ্যাট মানে এতই যে, আর এই সো দ্যাট এর অর্থ হচ্ছে যাহাতে। সো দ্যাট এর অর্থ কি বলেন? যাহাতে। সো দ্যাট অর্থ কি? যাহাতে। আচ্ছা, তাহলে সো দ্যাট অর্থ যদি যাহাতে হয়, তাহলে এই সো দ্যাট দিয়ে একটা বাক্য করতে পারবেন কেউ? দেখেন, আনমিউট করলে আমাদের অনেক গন্ডগোল গ্যাঞ্জাম হয়। তো আমি বলি, যেমন হোয়াট ইউ সে বা সো দ্যাট অর্থ হচ্ছে যাহাতে। যেমন উই ইট রাইস সো দ্যাট, আমরা ভাত খাই, বা উই টেক ফুড, আমরা খাবার খাই, সো দ্যাট যাহাতে উই গেট এনার্জি। উই ইট বা উই ড্রিঙ্ক মিল্ক সো দ্যাট উই ক্যান গেট নিউট্রিশন। আমরা মিল্ক পান করি যাহাতে আমরা পুষ্টি পাই। এই সো দ্যাট একত্রে বসলে যাহাতে, আর সো ডট ডট ডট, সো দ্যাট এর অর্থ হচ্ছে এতই যে। মনে রাখবেন এই রুলগুলো। দেখেন অনেক ভেঙে ভেঙে আপনাদের, আমার ভিতরে যা আছে আমি সব উজাড় করে আপনাদেরকে দিয়ে দেই, ল্যাঙ্গুয়েজটা যেন আপনারা ভালোভাবে শিখতে পারেন। কথা বলা তো শিখবেনই, ক্লাসে থাকলে শিখবেন, কিন্তু পাশাপাশি আপনাকে এই গ্রামারের শিকড়টা জানতে হবে। একটা গাছের শিকড় যদি অনেক মাটির নিচে যায়, ঝড়ে কিন্তু এটাকে ফেলাতে পারে না সহজে। অর্থাৎ আপনি যখন প্রাইভেট পড়াবেন, টিউশনি করবেন, বা অপরকে শিখাবেন, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি সন্তান সন্ততি, আপনাকে শিকড়টা জানতে হবে, কারণ বিভিন্ন কর্নার থেকে প্রশ্ন আসবে। তো আপনাকে এইভাবে কিন্তু জানতে হবে। দেখেন আমি এটা না শেখালেও পারতাম, সো ডট 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 দ্যাট এর অর্থ এতই যে, আবার সো দ্যাট একসঙ্গে বসলে এর বাংলা অর্থ দাঁড়ায় যাহাতে। তো এইটা কি করলাম, আমি আপনাদের সুবিধার্থে এখানে জানিয়ে রাখলাম। তো বলা হচ্ছে আমি ইংরেজিতে এতই দুর্বল, আই এম সো উইক ইন ইংলিশ যে, এই যে ইংরেজি হচ্ছে দ্যাট, এই যে ইংরেজি কি হবে বলেন? দ্যাট। তাহলে কি দাঁড়ালো? আই এম সো উইক ইন ইংলিশ দ্যাট, যে আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম। দুইটা সাবজেক্ট বসেছে, দেখেন আমার এখানে রুলের ভিতরে কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে। বলেছি যে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসেছে আই, এরপরে অ্যামিজার্স, আই এর পরে অ্যাম বসেছে, ভালোভাবে খেয়াল করেন। এরপরে সো বসেছে, তারপর অ্যাডজেক্টিভ বসেছে উইক, এরপরে দেখেন এই যে উইক ইন ইংলিশ, এটা একসঙ্গে বলতে হবে। তারপর দ্যাট বসাতে হবে, যে দ্যাট বসেছে, আবার সাবজেক্ট বসেছে আই, আবার ভার্ব বসেছে ক্যান নট। এখানে ক্যান নট অর্থাৎ নেগেটিভ হয়েছে, কারণ না লেখা রয়েছে যে আমি ইংরেজিতে এতই দুর্বল যে পাস করতে পারি না। ক্যান নট মানে পারি না, কি পাস, পাস করতে, ইন দা এক্সাম পরীক্ষায়। তাহলে কি হলো, আমি এতই দুর্বল ইংরেজিতে যে আমি পাশ করতে পারি না পরীক্ষায়। দেখেন যারা বাংলা সাজাতে পারেন না, এখান থেকেও বাংলা সাজানো শিখতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা না খুবই বৈচিত্র্যময়, এক জায়গায় কথা বললে আরেক জায়গায় চলে যাওয়া লাগে। মেডিকেল ডাক্তারের কাছে গেলে দেখবেন আগে টেস্ট দেয়, আপনার রোগ হয়েছে, আপনার পেটে ব্যথা করছে, আপনার রক্ত পরীক্ষা দেবে, করছে পেটে ব্যথা, পেট পরীক্ষা না দিয়ে, পেট পরীক্ষা তো দিবেই, সঙ্গে আপনার ব্লাড পরীক্ষা দিবে। তো এখানেও ঠিক সেরকমই, ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এটা চেইন সিস্টেম। চেন দেখেছেন, শিকলি, লোহার শিকলি দেখেছেন না, একটার সঙ্গে আরেকটা ওতপ্রোত ভাবে যুক্ত থাকে, জড়িত, না হলে ওদের ভিতরে শক্তি থাকে না। এখানেও কিন্তু ঠিক তাই, আপনাকে চেইন সিস্টেম ইংরেজি শিখতে হবে। অনেকে দেখেছি আমি খুব ব্যথা পাই, আমার ক্লাসে জয়েন করে করে 15-20 মিনিট 25 মিনিট 40 মিনিট পরে লিভ নিয়ে চলে যায়। কেন আপনারা এটা করেন? আমাকে আজকে একটু হোয়াটসঅ্যাপে বলবেন যে স্যার আপনার ক্লাস ভালো লাগে না তাই চলে যাই, অথবা অন্য কোনো যদি কারণ থাকে কারণটা আমাকে জানাবেন, তাহলে আমি নিজেকে নিজে শুধরে নিতে পারবো। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ক্লাসে রয়েছেন 98 পিপল আর জয়নিং ইন দ্য ক্লাস, সরি 104, 104 জন। তো আপনারা দেখেন আমার ক্লাসটা করলে মনে হয় কিছু না কিছু শিখতে পারেন প্রতিদিন। তো মৌমাছির মতো হতে হবে, প্রতিদিন অল্প অল্প করে মধু এনে আপনার চাকে সঞ্চয় করেন, দেখবেন বছর শেষে আপনার মধুর চাকটা অনেক বড় হচ্ছে। তো অল্প, আমার কাছ থেকে একটি মাত্র ওয়ার্ডও যদি আপনি 1 ঘন্টায় শিখতে পারেন, ওইটাই আপনার লাভ। তো প্লিজ কেউ লিভ নিবেন না ক্লাসটা থেকে, আমার অনুরোধ থাকবে। শুধু আজকে না, যে কোনো দিন আপনার ভালো লাগছে না শুনতে, আপনি ফোনটা কাছে রেখে দিন, আপনি ভাত খাচ্ছেন আমার কথাগুলো শুনতে থাকেন, আপনি অন্য কোনো কাজ করছেন, আপনি ফোনটা অন করে রেখে দিন পাশে, কথাগুলো শুনেন। গ্রামার এটা আপনার আজকের না, সারা জীবনের সম্পদ। বর্তমান যুগটাকে বলা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ। আর এই গ্লোবালাইজেশনের যুগে ইংলিশ না পারলে, আমার পার্সোনাল ব্যাচে রাশিয়া, ইউক্রেন, সরি কানাডা, হংকং, আমেরিকা, অস্ট্রেলিয়া, অনেক দেশের থেকে ক্লাস করে পার্সোনালি যারা পড়ে, তো বলে কি স্যার একটা বার্তা দেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিবেন, সব মানুষ যেন ইংরেজি শেখে।
তা আমি জিজ্ঞাসা করি কেন এই কথা বলছেন, বললো যে স্যার আমরা বিদেশে এসে বুঝতে পারতেছি যে এই ল্যাঙ্গুয়েজটার কত মূল্য। আমি যদি ল্যাঙ্গুয়েজটা দেশের থেকে শিখে আসতাম, আমি যদি ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম এইসব দেশের মানুষের মতো, তাহলে আমাকে লক্ষ লক্ষ টাকা স্যালারি দিত, আমি চাকরি খুঁজে নিতে পারতাম, কাজ খুঁজে নিতে পারতাম। আমার চাকরিতে যেখানে রয়েছি 60,000 টাকা বেতন, আমার 1,60,000 টাকা বেতন হতো যদি আমি ইংরেজি ভাষাটা ভালোভাবে পারতাম। তো দেখেন এই ভাষাটার গুরুত্ব অনেক। এখানে অনেক বয়স্ক ব্যক্তি রয়েছেন আমার থেকেও, তারা ইংরেজি ভাষাটা শিখছেন। তো আপনাদের পরিবারে পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদেরকে এই ভাষাটা ভালোভাবে শিখাবেন। আমার তরফ থেকে এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিবেন। তো দেখেন তারপর কি বলা হচ্ছে এখানে, আই এম সো উইক ইন ইংলিশ দ্যাট আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম। চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট উই ক্যান নট রিড। চায়না ভাষা এত কঠিন যে আমরা পড়তে পারি না। দেখবেন ওই হিজি বিজি কি একটা লেখা থাকে, তাই না? আমরা সবাই কিন্তু পারি না, কঠিন মনে হয়। জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান। জাফর নামে একটা লোক রয়েছে, সে এত মোটা যে দৌড়াতে পারে না। রাফিন এতই স্মার্ট যে সে সহজে দৃষ্টি আকর্ষণ করতে পারে। রাফিন ইজ সো স্মার্ট দ্যাট হি ক্যান, এখানে আর ক্যান নট দিবেন না, যেহেতু দৃষ্টি আকর্ষণ করতে পারে, অ্যাফার্মেটিভ রয়েছে, অ্যাফার্মেটিভ ব্যবহার করবেন। রাফিন ইজ সো স্মার্ট দ্যাট হি ক্যান ড্র অ্যাটেনশন ইজিলি। এরবার একটা নিয়ম দেখবো, লেট অ্যালোন। এই নিয়মগুলা আমরা আগামীকাল সকাল থেকেই, এই নিয়মের যদি কোনো বাংলা বাক্য আমাদের সামনে আসে আমরা ইংলিশে ট্রান্সলেট করে বলার চেষ্টা করব। যেমন, সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। আমি মোটর সাইকেল তো দূরের কথা, বাইসাইকেলও চালাতে পারি না। আপনাকে একজন মোটর সাইকেলের চাবি দিয়ে বলছে, ভাইয়া আপনি গাড়িটা নিয়ে একটু বাজারে যান, আমার জন্য একটু এইটা ওইটা কিনে নিয়ে আসেন। তো আপনি বললেন কি যে আমাকে মোটরসাইকেলের চাবি দিচ্ছ, মোটরসাইকেল তো দূরের কথা, আমি বাইসাইকেলও চালাতে পারি না। কিভাবে বলবেন? আই কান্ট ড্রাইভ সাইকেল অর বাইসাইকেল, লেট অ্যালোন আ মোটর বাইক বা মোটরসাইকেল। আই কান্ট ড্রাইভ আ বাইসাইকেল, লেট অ্যালোন আ মোটরসাইকেল। সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, সে পাসই করতে পারবে না। হি ওন্ট বি এইবল টু পাস ইন দ্য এক্সাম, লেট অ্যালোন স্টুড ফার্স্ট। লেট অ্যালোন স্টুড ফার্স্ট, FAST, ফার্স্ট মানে দ্রুত, আর FIRST এইটার উচ্চারণ করতে হবে ফার্স্ট, এখানে একটা র আনতে হবে। দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এই জন্য আমাদের কাছে কঠিন মনে হয়, আমরা এখানে ফার্স্ট বলে ফেলি, স্টুড ফার্স্ট। নো, এটা যখন আপনি একজন নেটিভ স্পিকারের সামনে বলবেন, এই বলাটা আপনাকে হিসাব করে বলতে হবে। এখানে FAST ফার্স্ট বললে হবে না, ফার্স্ট বলতে হবে। কি বলতে হবে? ফার্স্ট। He won't be able to pass in the exam, let alone stood first. stood first অর্থাৎ আপনি যখন স্পিকিং করবেন আপনাকে কিন্তু শুদ্ধ ভাষায় বলতে হবে, না হলে আপনি কিন্তু সঠিকভাবে আপনার মনের অভিব্যক্তি তাদের কাছে বুঝাতে পারবেন না। তো এইটা গেল হচ্ছে লেট অ্যালোনের ব্যবহার, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইজি টাস্ক, দুইটা কাজের ভিতরে যে কাজটা আগে হবে সেই কাজটির ব্যবহার আপনাকে আগে ঘটাতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইজি টাস্ক প্লাস লেট অ্যালোন প্লাস হার্ড টাস্ক। সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। হি ক্যান নট স্পিক ইন ইংলিশ লেট অ্যালোন রাইট, বা স্পিক ইংলিশ লেট অ্যালোন রাইট। আই ক্যান নট ড্রাইভ সাইকেল লেট অ্যালোন আ মোটর সাইকেল। তো এই নিয়মগুলো ব্যবহার করে আপনারা আরো অনেক নিয়ম করবেন, আপনারা আরো অনেক নিয়ম না আরো অনেক বাক্য তৈরি করবেন। এইভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দেখেন এই যে টেন্সের যে ট্রান্সলেশন গুলো আপনাদের পরীক্ষা পড়া দিয়েছিলাম, সম্ভবত ডে 7 বা ডে 8 ছিল। দেখি আমাদের কার কি মনে আছে, আমি এই জায়গাটাতে একটু আসতে চাই। আমি আনমিউট করব এবং সবাইকে ডাকবো ধীরে ধীরে। সবাই কথা বলবো না, আমরা একটু ভদ্রতা বজায় রেখে এখানে কথা বলবো। আমি প্রথম দিকে যারা, হ্যাঁ ডে 8 ছিল, থ্যাংক ইউ। প্রথমে সিরিয়ালে রয়েছেন, থ্যাংক ইউ। হ্যাঁ ডে 8 না ডে 9, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ডে 9, থ্যাংক ইউ। সবাই সাইলেন্ট প্লিজ। প্রথমে বলবেন হচ্ছে মনোয়ারুল হক, হ্যাঁ ডে 9 থেকে বলবেন, MD মনোয়ারুল হক। আপনি হ্যাঁ ডে 9 থেকে বলেন। তারা পরস্পর কলহ করছিল, MD মনোয়ারুল হক। বলছি স্যার আমি, হ্যাঁ বলেন। তারা পরস্পর কলহ করছিল। They were quarreling with each other. ইচ আদার, হ্যাঁ তারপরে আমি ভাত খাচ্ছিলাম।
I were eating rice. বাবা মসজিদে যাচ্ছিলেন। Father was going to the mosque. দাদিমা গল্প বলছিল। Grandma was telling story. মা রান্না করতেছিলেন। Mother was cooking. সে ইংরেজি পড়ছিল। He was studying English. আমি একটি কলম কিনছিলাম। I were buying a pen. ছাগলটি দৌড়াইতেছিল। The goat was running. পলি একটা ছবি আঁকছিল। Polly was drawing a picture. লোকগুলো মাঠে দৌড়াদৌড়ি করছিল। The boys were running in the field. থ্যাংক ইউ, অনেক ভালো বলেছেন। বলবো স্যার? না, অনেক ভালো বলেছেন। যারা সিরিয়ালে রয়েছেন আমি তাদেরকে ডাকবো। আমি বলছি রেইজ হ্যান্ড প্লিজ, রেইজ হ্যান্ড প্রেস করবেন। আমি সিরিয়াল মাফিক বলবো। ক্লাসটাতে আমরা সবাই একটি নীরব থাকবো যেন ক্লাসটা খুব শ্রুতি মধুর হয়। বলেছে আয়ের সাথে কখনো তো ওয়ার হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি সেই জায়গাটাতে আসছি, ওই জায়গাটা আমি দেখাবো। যে যা বলছে আমি সবই শুনে রাখছি। এখন হাবিবা সুলতানা বলতে পারবেন প্রথম থেকে? আনমিউট করেন। এক একজন তিনটার বেশি বলবেন না, তিনটা, তাহলে সবাই কথা বলার সুযোগ পাবো। বলেন। প্রথম তিনটা বলবো। হ্যাঁ, 1 2 3। তারা পরস্পর কলহ করছিল। না, ইচ আদার। ইচ আদার অনেকের ভিতরে হলে হবে ইচ আদার, নো আনাদার। তারপর হুম Father was doing in the north. হ্যাঁ, গোয়িং। আর না, ফাদার ওয়াজ গোয়িং টু দা মস্ক হবে। ফাদার ওয়াজ গোয়িং টু দা মস্ক। হ্যাঁ, থ্যাংক ইউ। ফাবিহা ইসলাম প্লিজ, ফাবিহা ইসলাম, ফাবিহা আনমিউট করেন। ফাবিহা ইসলাম শুনতে পারছেন? আমি বলবো। হাসান ইমাম। হ্যাঁ, আপনি বলবেন একটু পরে, ধৈর্য ধরেন। হাসান ইমাম। যারা শুনতে পাবেন না তাদেরকে কিন্তু আমি মিউট করে রেখে দিব, আর বলতে পারবেন না। ইমরান আলী। হ্যাঁ, হাসান ইমাম বলেন। আপনি এখান থেকে বলেন। 4 5 6। দ্রুত বলবেন, সময় অল্প তো। মাই গ্র্যান্ডমাদার। মাই গ্র্যান্ডমাদার, তারপর কি হবে? মাই গ্র্যান্ডমাদার। এই দেখেন, দাদিমা গল্প বলছিল, টেন্স এখনো ক্লিয়ার হয়নি ভাইয়া। টেন্স ক্লিয়ার করেন প্লিজ। অনেক দিন থেকে ক্লাস নিচ্ছি আমি এই ব্যাচে, এখনো যদি টেন্স না পারেন আমি আবারও করাবো বলছি, কিন্তু আপনাকে টেন্সটা শিখতেই হবে। প্লিজ সাইলেন্ট, প্লিজ সাইলেন্ট, প্লিজ। দাদিমা প্লিজ সাইলেন্ট। দাদিমা গল্প বলছিল কোন টেন্স? আপনাকে আগে টেন্স বুঝতে হবে। পাস্ট টেন্স, আমি এটা বুঝলাম। পাস্ট টেন্স, পাস্টের ভিতরে কোন টেন্স? পাস্ট টেন্সটা 4 ভাই, কোন ভাই? এটার নাম কি? দেখেন, দাদিমা গল্প বলছিল, এই জায়গাগুলো না খুবই খুবই সিম্পল, খুবই ইজি। এখানে যারা পারে তারা খুব ভালো পারে, যারা পারে না তারা কিছুই পারে না। দেখছেন, দুইটা গ্রুপ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। দাদিমা গল্প বলছিল, এত সময় লাগবে কেন? এ তো 1 সেকেন্ডের ভিতর বলে দিবেন। দাদিমা গল্প বলছিল, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস এর গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে বাক্যটা কি হবে? দাদিমা ওয়াজ টেলিং আ স্টোরি। দাদিমা ইংরেজি যদি মনে না থাকে দাদিমা বসাই দিবেন। বুঝছেন? বাংলিশ ইংলিশ করতে হবে। প্রথমে আপনাকে কথা বলা শিখতে হবে। একটা শিশু প্রথমে হাঁটা শেখে, পড়ে যায়, আবার হাঁটে, আবার পড়ে যায়, আবার হাঁটে। একটা সময় এইটা করতে করতে সে পূর্ণাঙ্গ ভাবে হাঁটা শিখে যায়। একটা সময় সে দৌড়াতেও পারে। আপনি আমি এখন কি আর পড়ে যাই? যাই না। তো আপনাকে ওই দাদিমার ইংরেজি মনে না থাকলে দাদিমা বলে চলে যাবেন। দাদিমা ওয়াজ টেলিং এ গল্প, স্টোরি মনে না থাকলে গল্প বলবেন। অর্থাৎ আপনাকে আগে কথা বলার অভ্যাস করতে হবে, তারপরে দেখবেন ওই দাদিমার ইংলিশও জেনে গেছেন, গল্পের ইংলিশও জেনে গেছেন। আর এই যে একটা বললাম কোন টেন্স, আমি 3 বার করে জিজ্ঞাসা করলাম, আমরা বলতে পারিনি, তাই না? তাহলে কিন্তু টেন্সটা ক্লিয়ার হয়নি। টেন্সটা বলতে গেলে সেকেন্ড ব্যবহার করলে হবে না, মাইক্রো সেকেন্ড বা ন্যানো সেকেন্ড কাজে লাগাতে হবে। আমি যখনই বলবো কোন টেন্স, আপনি বলবেন স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস, স্যার প্রেজেন্ট পারফেক্ট, স্যার ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। আমার বলতে দেরি হবে, আপনার বলতে দেরি হবে না। তো এটা করতে গেলে কি করতে হবে? এটা করতে গেলে আমাদেরকে টেন্স ভালোভাবে শিখে আসতে হবে। কি করতে হবে বলেন? টেন্স ভালোভাবে শিখতে হবে।
টেন্স যদি ভালোভাবে না শেখা যায়, দেখেন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই যে বেসিক কনসেপ্ট অ্যাবাউট টেন্স এন্ড টেন্স পার্ট 1, আমি অনেকবার টেন্সের ক্লাস নিয়েছি, আপনাদের অনুরোধ থাকলে আমি আবারও টেন্স নিব। যদি টেন্স না জানেন তাহলে এইসব বাক্যগুলো গঠন করতে পারবেন না। দাদিমা গল্প বলছিল, মা রান্না করছিল, সে ইংরেজি পড়ছিল, আমি একটি কলম কিনছিলাম, এগুলো আমি বলে যাব, সঙ্গে সঙ্গে আমার মুখ থেকে ইংরেজি বাক্যটাও বেরিয়ে যাবে। দাদিমা, তাহলে দাদিমা ইংরেজি কি গ্র্যান্ড মা বা গ্রাম মা। ইংলিশটা একটু ভালোভাবে অন্যভাবে বলে, তো আমরা বলি গ্র্যান্ড মাদার অজ টেলিং আ স্টোরি। মা রান্না করিতেছিল, মাদার অজ কুকিং। এখানে যদি বলি মা ভাত রান্না করিতেছিল, মাদার ওয়াজ কুকিং রাইস। মা বিরিয়ানি রান্না করছিল, মাদার ওয়াজ কুকিং বিরিয়ানি। সে ইংরেজি পড়ছিল, হি ওয়াজ রিডিং ইংলিশ। আমি একটি কলম কিনছিলাম, আই ওয়াজ বাইং আ পেন। ছাগলটি দৌড়াইতেছিল, দা ছাগল অফ রানিং। এখানে যদি ছাগল ইংরেজি মনে না থাকে, এটা ব্যবহার করবেন। হ্যাঁ, একটু মজা দিচ্ছি আপনাদের। তো এখানে গোট মানে ছাগল, এটা যদি না জানি তাহলে আমি এটা ব্যবহার করে চলে যাব। আপনাকে শিখতেই হবে। আপনি ছাগল ইংরেজি পারছেন না, এর জন্য অনেকে বলে স্যার এটা তো আমি পারি না বা বলবো না, রেইজ হ্যান্ড প্রেস করি না। আপনাকে কথা বলতে হবে, যত বেশি কথা বলবেন। আপনি ভুল বলেন, আমি তো বলেছি এই ভুলটা একসময় আপনার জীবনে ফুল হবে। পৃথিবীতে ভুল করেনি এমন কোনো মানুষ আছে? আমরা তো এখন অ্যাডাল্ট পারসন, আমাদেরও দৈনন্দিন জীবনে অনেক কাজে প্রায় ভুল হয়। তো ইংলিশটাও কিন্তু তাই, এই ভাষাটা শেখার আগে আপনাদের অনেক ভুল হবে। মিস্টেক ডাজ নট ম্যাটার, ভুলকে ফুল মনে করে এগিয়ে যেতে হবে। পলি একটা ছবি আঁকছিল, তো আমি এখন আবারও একটু এখানে ফিরে আসছি। আপনারা যারা পারবেন আমি একটু প্রেস করতে বলবো, রেইজ হ্যান্ড প্রেস করবেন, একটু বলবেন। আবার সেই জায়গা থেকে বলতে হবে, দাদিমা একটা গল্প বলছিল। জাহিদুল ইসলাম, আপনি একটু বলেন এই বাক্যগুলো এখান থেকে। দাদিমা গল্প বলছিল, এমডি জাহিদুল ইসলাম। আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ক্যান ইউ হেয়ার মি? ইসরাত নওরিন, প্লিজ আনমিউট। বলেন। ফার্স্ট ইনডেফিনিট কেন হবে না স্যার? দাদিমা গল্প বলছিল, দেখেন ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন। বলছিল, আচ্ছা বলছিল বললে মনে মনে একটু ভেবে দেখেন, পাস্ট টেন্সের একটা চলমান ভাব বুঝায়। কিন্তু কিন্তু আপনি যেটা বলছেন পাস্ট ইনডেফিনিট হতো যদি এখানে বাংলাটা এইভাবে সাজানো থাকতো। কিভাবে? দাদিমা একটা গল্প বলেছিল, দাদিমা একটা গল্প বলেছিল। দেখেন এই টেন্স হচ্ছে ইংরেজি ভাষা, বাংলা ভাষা, সব ভাষার মা হচ্ছে টেন্স, মাদার। টেন্সটাকে আবারও বলছি, সবাই ভালোভাবে শিখবেন, ভালোভাবে জানবেন। না হয় আমি আগামী ক্লাস থেকে গোড়ার থেকে 12টা টেন্স, স্পেশালি সেই 7টা টেন্স যে 7টা আমাদের বেশি লাগে, এটা আমি আবারও দেখাবো। এখানে যারা পুরাতন নতুন রয়েছেন সবারই আমি মনে করতেছি টেন্সটা প্রয়োজন। আপনি কি বুঝতে পেরেছেন যে প্রশ্ন করেছিলেন? দেখেন আপনি বলছেন পাস্ট ইনডেফিনিট হলে কেমন হতো বা কেন হবে না। পাস্ট ইনডেফিনিট হতো যদি বাংলাটা এইভাবে সাজানো থাকতো, দাদিমা একটি গল্প বলেছিল। কিন্তু এখানে পাস্ট টেন্সের একটা চলমান ভাব বুঝাচ্ছে, দাদিমা একটা গল্প বলছিল। বলছিল, আমি ভাত খাচ্ছিলাম, তারা স্কুলে যাচ্ছিল, রনি মাছ ধরছিল, সুমনা গান গাচ্ছিল। দেখেছেন? তাহলে বাংলাটা কি থাকলে কোন টেন্স হয়, অর্থাৎ বাংলা ক্রিয়াটা আমরা এখনো খুবই কাঁচা, খুবই দুর্বল, বাংলা ক্রিয়া দেখে টেন্স শিখতে পারি নাই। মা রান্না করিতেছিল, সাধু ভাষায় রয়েছে, যদি চলিত ভাষায় হতো কি হতো? মা রান্না করছিল, মা রান্না করছিল। তো এমডি জাহিদুল ইসলাম, এখান থেকে আপনি বলে যান, বলেন দাদিমা গল্প বলছিল। ডু কুইকলি। হ্যাঁ, ইয়েস। এত দেরি করলে হবে না তো, সঙ্গে সঙ্গে বলতে হবে। গ্র্যান্ডমাদার হুম, was telling a story. তারপর Mother was cooking. কুকিং বলবো না, এখানে কুকিং বলতে হবে, সি কে আমরা খ বলবো। Cooking. মাদার ওয়াজ কুকিং, মাদার ওয়াজ কুকিং। হ্যাঁ, তারপর Mother was cooking. আই ক্যান ডু দা ওয়ার্ক, ক্যান বলা যাবে না, আই ক্যান ডু দা ওয়ার্ক, আই ক্যান। হ্যাঁ, I can do the work. সে ইংরেজি পড়ছিল। He was reading English. বাক্য তো সঠিক বলেছেন, তো এত দেরি হয় কেন? এটা ফ্লুয়েন্সি আনতে হবে, আপনি পারবেন, আপনাকে দিয়ে কিছু ইংলিশটা আপনি শিখতে পারবেন, অনেক প্রতিভা রয়েছে। এই যে দেখেন দেরি করে বলছেন না, এর অর্থ প্র্যাকটিস করা Yes. হয় না। হ্যাঁ, আপনি নিজেই বলেন সত্য কিনা, প্র্যাকটিস করতে হবে। আপনি যদি আমি প্র্যাকটিস ছিলাম। হুম I was buying a pen. ধন্যবাদ, অনেক ভালো বলেছেন। আই ওয়াজ বাইং এ পেন। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না?
এরপরে ইশরাত নওরিন, দ্রুত আনমিউট জি করেন। স্যার। হ্যাঁ, আপনি এখান থেকে বলেন। ছাগলটি দৌড়াইতেছিল, দ্য গোট ওয়াজ রানিং। ছাগলটি দৌড়াইতেছিল, দ্য গোট ওয়াজ রানিং। পলি একটা ছবি আঁকছিল। ছবি আঁকছিল, পলি ওয়াজ ড্রয়িং এ পিকচার। হুম বালকগুলো মাঠে দৌড়াদৌড়ি করছিল, দ্য বয়েজ ওয়ার রানিং। হুম নিপু নদীতে সাঁতার কাটছিল, নিপু ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। ইন দ্য রিভার। যদি বলি নিপু নদীতে না দিয়ে নদী, সে পুকুরে সাঁতার কাটছিল নিপু, তাহলে কি হবে? নিপু ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড। যদি বলি নিপু পুকুরে সাঁতার কাটিতেছে, নিপু 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 ইজ সুইম। এতক্ষণ কি বললেন আর এখন কি বলছেন? নিপু ইজ সুইমিং ইন দ্য পন্ড, একই জিনিস। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখছেন তো, এইটা দেখেন, এটা হচ্ছে না কেন জানেন? প্র্যাকটিস করা হয় না। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আপনি পারেন, এখানেও পেরেছেন, কিন্তু অল্পের জন্য ভুল করলেন কেন? ওই ভুলটা হচ্ছে অনুশীলন করা হয় না। প্রচুর অনুশীলন করবেন। আপনি পাস্ট কন্টিনিউয়াস ঠিক বলেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এসে ঘুলিয়ে নিচ্ছেন। কেন হচ্ছে? কারণ এই জায়গাটা প্র্যাকটিস করা হয় না। নিপু ওয়াজ সুইমিং ইন দ্য রিভার, নিপু ইজ সুইমিং ইন দ্য রিভার। শুধু ওয়াজ এর জায়গায় ইজ দিবেন। এটা যদি পাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলি, নিপু নদীতে সাঁতার কাটিতে থাকবে, নিপু 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 উইল বি। হ্যাঁ, ঠিক বলেছেন, নিপু উইল বি সুইমিং ইন দা রিভার। কি বললাম? নিপু উইল বি সুইমিং ইন দা রিভার। তাহলে দেখেন, একটা বাক্য দিয়ে একই সঙ্গে আপনি কতগুলো বাক্য পারলেন। অর্থাৎ নিপু নদীতে সাঁতার কাটছিল, নিপু পুকুরে বা নিপু নদীতে সাঁতার কাটছে বা কাটিতেছে, আর নিপু নদীতে সাঁতার কাটিতে থাকবে। অর্থাৎ একটা বাক্যকে আপনাকে এক্সপ্যান্ড করতে হবে, বৃদ্ধি করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করব, সেখান থেকে ফিউচার কন্টিনিউয়াস করব। এখানে আরো একটা কাজ করা যায়। নিপু নদীতে সাঁতার কাটছিল, এটা নেগেটিভ বলা যায়, নিপু নদীতে সাঁতার কাটছিল না। ইন্টারোগেটিভ বলা যায়, নিপু কি নদীতে সাঁতার কাটছিল। নেগেটিভ ইন্টারোগেটিভ বলা যায়, নিপু কি নদীতে সাঁতার কাটছিল না। দেখেন, তাহলে একটা বাক্যকে আপনি বাড়াতে পারছেন, কমাতে পারছেন। অর্থাৎ বাক্য নিয়ে, ভাষা নিয়ে, শব্দ নিয়ে আপনাকে খেলতে হবে। এই খেলায় যখন আপনি এক্সপার্ট হবেন, তখন আপনি ফ্লুয়েন্টলি একজন স্পিকার হয়ে যাবেন। তখন ইউ আর আ ইংলিশ নোয়িং পারসন, অ্যান্ড ইংলিশ নোয়িং পারসন ইজ নিডেড এভরিহোয়ার ইন দিস গ্লোবালাইজেশন এজ। এই গ্লোবালাইজেশনের যুগে ইংরেজি জানা ব্যক্তি সর্বত্র প্রয়োজন। বিভিন্ন স্টুডেন্ট, বিভিন্ন সারা দিন রাত ব্যাচ করাই, সবাই বলে যে স্যার, আসলে এই ল্যাঙ্গুয়েজটা এত বেশি দরকার, সেটা ভাষা দিয়ে বোঝানো যাবে না। বিভিন্ন শ্রেণী পেশায়, আপনাদেরকে একদিন বলেছিলাম যে আমার ব্যাচে ঢাকার হোটেল রেডিসন, হোটেল সোনারগাঁও, সেখানে তারা শেফ, কুক, রান্না করে, সেই রাঁধুনিরাও আমার কাছে পড়ছে, সোহাগ স্যারের কাছে পড়ছে। কেন পড়ছে? কারণ তারা 5 স্টার মানের হোটেলে রান্না করে, সেখানে নিত্য ফরেনাররা যাওয়া আসা করে, জাপান থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, হংকং, চায়না, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, অনেক দেশ থেকে আসে। তারা কি করে? এসে তাদের দেশের যে প্রচলিত খাবার সেটা খেতে চায়। তো তারা তো ইংলিশে বলে, আই ওয়ান্ট টু ইট দিস ফুড, দিস কাইন্ড অফ ফুড, প্লিজ প্রিপেয়ার দিস ফুড। তখন এই শব্দগুলা যদি আপনি না বোঝেন, তাহলে তো হবে না। একজন গত পরশুদিন ফোন দিয়ে বলছে, ক্লাস করে, বলছে যে স্যার, আমাকে এখানে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়েছিল, তো আল্লাহর রহমতে আমি পাশ করে গিয়েছি এবং আমার প্রমোশন হয়েছে। অলরেডি তার বেতন অনেক, এবং আরো অনেক হয়ে গেল একটা ভাষা জানার কারণে। তো এই ভাষাটা আমরা সবাই ভালোভাবে শিখব। এই ভাষাটার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আর আপনারা তো শিখবেনই। আপনাদের যদি কোনো লেটেস্ট প্রজন্ম থেকে থাকে, কারো ছেলে, কারো মেয়ে, কারো ভাগনা ভাগ্নি, তাদেরকেও ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখাবেন। আমাদের কাছে না দেন, আপনি যেখানে পড়াবেন আপনি নিজে পড়ান, ভালো ভালো বই কিনে দেন, ভালো টিচারের কাছে দেন, কিন্তু ল্যাঙ্গুয়েজটা তাকে শিখতেই হবে। এই যে বাক্যগুলো দেখেন, আপনারা পারছেন, কিন্তু আরো দ্রুত পারতে হবে। পরীক্ষার হলে তো 3 ঘন্টা, অনার্সের পরীক্ষা 4 ঘন্টা, কাউকে তো 4 ঘন্টার পরে 1 মিনিটও বেশি দিবে না। তো আপনাকে এখানে দ্রুত বলতে হবে, নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করতে হবে। এটাও একটা পরীক্ষা। নিপু নদীতে সাঁতার কাটছিল, নিপু ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। আমি তখন ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং দেন। হ্যাঁ, তখন ইংরেজি কি? এখন ইংরেজি নাও, আর তখন ইংরেজি দেন। তুমি ক্রিকেট খেলছিলে, গরুটি ঘাস খাইতেছিল। কি হবে বলেন? গরুটি ঘাস খাইতেছিল। এইগুলো শেখার জন্য দেখেন, গরুটি ঘাস খাইতেছিল, তাহলে খাওয়া ইংরেজি কি? ইট।
এর আইএনজি ফর্ম কি হবে? ইটিং। তুমি ক্রিকেট খেলছিলে, খেলা ইংরেজি কি? প্লে। এর আইএনজি হবে প্লেইং। এর 5টা ভার্ব ফর্ম রয়েছে, প্লে, প্লেড, প্লেড, প্লেইং, আর কি? প্লেস। থার্ড পারসন ফর্ম কি হবে? প্লেস। এই জন্য দেখেন এখানে আমি নতুন একটা শীট, এটা আমি যতগুলো শীট দিয়েছি এটাও কিন্তু সম্পূর্ণ নতুন। আমাদের প্রতিদিন যে কথাগুলা বলি এই কথাগুলাই কিন্তু এখানে সংযোজন করেছি, এমন কিছু ভার্ব ফর্ম দিয়েছি যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক প্রয়োজন হয়। এই 30টা ভার্ব আমরা প্রতিদিন ব্যবহার করি। অ্যাকসেপ্ট, গ্রহণ করা, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। অ্যাক্ট অর্থ আচরণ করা, অ্যাক্টেড, অ্যাক্টেড। অ্যাচিভ অর্থ অর্জন করা, অ্যাচিভড, অ্যাচিভড। অ্যাডমায়ার প্রশংসা করা, অ্যাডমায়ার্ড, অ্যাডমায়ার্ড। সে আমার প্রশংসা করেছিল, হি অ্যাডমায়ার্ড মি। আমি তার প্রশংসা করেছিলাম, আই অ্যাডমায়ার্ড হিম। আমি তার প্রশংসা করিয়াছি, তখন এই ভার্বের পাস্ট পার্টিসিপল ভি3 কাজে লাগবে। আই হ্যাভ অ্যাডমায়ার্ড হিম। দেখেছেন? এইগুলা আপনাদের আগামীকালকের হোমওয়ার্ক থাকবে, এগুলো আপনারা একটু মুখস্থ করবেন। যদি কেউ মুখস্থ করতে পারেন প্রত্যেকটা, এখানে বেশিরভাগ আপনাদের জানা, 2টা একটা ভার্ব হয়তো অজানা থাকতে পারে, এটা মুখস্থ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আগে রেকর্ড করবেন, আপনার ফোনে আমাকে পাঠিয়ে দিবেন। আপনার উচ্চারণে সমস্যা আছে কিনা, বাংলাতে কোনো সমস্যা আছে কিনা আমি একটু দেখে দিব। ঠিক আছে? হোমওয়ার্ক নিতে হবে। যে যত বেশি হোমওয়ার্ক নিবে তার কিন্তু তত বেশি ইংলিশে কথা বলার সম্ভাবনা বেড়ে যাবে। কাজ করতে হবে। এখানে অনেকেই রয়েছেন সারাদিন চাকরিতে থাকেন, বিভিন্ন কাজে থাকেন, তারপরও আমার এই রেকর্ড ক্লাসটা একটু শুনবেন, আমার পিডিএফ গুলো একটু দেখবেন। দেখেন এই ডে 10ও এখান থেকে পড়া দিচ্ছি। কেউ আবার বলবেন না স্যার ডে 9 ছিল। সবার মুখ থেকে আমি একই রকম সাউন্ড শুনতে চাই। আমি কাজটি করছিলাম না, দেখি এই নতুন এইগুলো আমরা পারি কিনা। ডে 10 থেকে আপনারা একটু বলবেন। হ্যাঁ, জয়নাব আপনি একটু বলেন এখান থেকে, এক দাগ থেকে, আমি কাজটি করছিলাম না। প্লিজ ক্যান ইউ হেল্প মি? ওয়ালাইকুম আসসালাম। কি হবে বলেন? আমি কাজটি করছিলাম, অ্যাফার্মেটিভে হবে আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক। I wasn't doing the work. I was not doing the work. I was doing the work. I was doing the work. I wasn't doing the work. দেখেন এত বেশি নয়েজি হয়ে গেছে যে কথাটা কারোটাই আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তো এই কাজগুলো আপনারা একটু করবেন। আমি কাজটি করছিলাম, যদি কারো এটা করতে সমস্যা হয় আগে অ্যাফার্মেটিভটা করে নেবেন। আমি একটা সূত্র শিখিয়ে দিয়েছিলাম এখানে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যারা আমার রেগুলার ক্লাস করে। আমি কাজটি করছিলাম আগে অ্যাফার্মেটিভে আনবো, আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক। আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক, আমি কাজটি করছিলাম। যদি বলে আমি কাজটি করছিলাম না, আই ওয়াজ নট ডুইং দা ওয়ার্ক। নেগেটিভে অজের পরে নট হবে। পৃথিবীতে যত বাক্যে অক্সিলারি ভার্ব আছে, কথাটা ভালোভাবে একটু শুনে রাখবো আমরা। পৃথিবীতে যত বাক্যে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব আছে, কি ভার্ব বলেন? বি ভার্ব। বি ভার্ব থাকলে ওইটাকে নেগেটিভ করতে গেলে বি ভার্বের পরে নট বসালে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক, আমি কাজটি করছিলাম। আর আই ওয়াজ নট ডুইং দা ওয়ার্ক, আমি কাজটি করছিলাম না। অজের পরে শুধু একটা নট বসাতে হবে। দেখেন এর থেকে সহজ সিস্টেম পৃথিবীতে আর হয় না। একটা বাক্যকে কিভাবে নেগেটিভ করবেন, অর্থাৎ একটা বাক্যকে কিভাবে 2টা বাক্য বানাবেন। আছে পজিটিভ, আমি কাজটি করছিলাম, কি বললাম? আমি কাজটি করছিলাম, কি হবে? আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক। মনে রাখবেন এই ওয়াজটা হচ্ছে বি ভার্ব থেকে এর জন্ম হয়েছে। কোন ভার্ব থেকে? বি ভার্ব থেকে। তাহলে কি হবে? আই ওয়াজ নট ডুইং দা ওয়ার্ক। অর্থাৎ কোন জায়গায় যদি বি ভার্ব থাকে, ওই বি ভার্বের পরে নট বসালে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। আরো একটা উদাহরণ দেই, আই ওয়াজ এ টিচার। আমি একজন শিক্ষক ছিলাম। এখানে অসটা কিন্তু অক্সিলারি ভার্ব বললে ভুল হবে, এখানে বি ভার্ব বলতে হবে। বি ভার্ব, বি ভার্ব থেকে এসেছে ওয়াজ। আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আমি একজন শিক্ষক ছিলাম না, আই ওয়াজেন্ট আ টিচার, বা আই ওয়াজ নট এ টিচার। আই ওয়াজ নট এ টিচার। দেখেছেন? তাহলে এই নিয়মে আপনারা অনেক বাক্য গঠন করতে পারবেন। আমি একজন উকিল ছিলাম, আমি একজন উকিল ছিলাম না। সে একজন ডাক্তার ছিল, সে একজন ডাক্তার ছিল না। একটাতে ওয়াজ ব্যবহার করবেন বা ওয়্যার ব্যবহার করবেন সাবজেক্ট অনুসারে, নেগেটিভ করার সময় সেখানে নট ব্যবহার করবেন।
এই কথাগুলা যদি কেউ একটু ফলো করে, আমি মনে করি তার জন্য ইংরেজি শেখাটা বিন্দুমাত্র কঠিন হবে না। যাক, তোমরা অঙ্ক করছিলে না, সে চা পান করছিল না, তাহারা মাঠে খেলছিল না, আমি রৌদ্রে রৌদ্রে দৌড়াদৌড়ি করছিলাম না, আমরা কি তোমার জন্য অপেক্ষা করছিলাম না? এই বাক্যগুলো আপনারা একটু করে রাখবেন, ঠিক আছে? এখানে অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাচ্ছে, আমি খুবই খুশি হচ্ছি। এগুলো একটু করতে হবে। আর তারপর আর একটা বিষয়, যেটা এই টেন্সের ভিতরে ট্রান্সলেশন রয়েছে, এটাও করবেন। আর যে বিষয়টা আমি আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে স্পোকেন রুল, লেট অ্যালোন। হ্যাঁ, লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে দূরের কথা। সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে বলতেও পারে না। তুমি বাঘ তো দূরের কথা, একটি বেড়ালও মারতে পারবে না। আমি মোটর সাইকেল তো দূরের কথা, বাইসাইকেলও চালাতে পারি না। আই কান্ট ড্রাইভ সাইকেল, লেট অ্যালোন মোটর সাইকেল। হি উইল নট বি এবল টু পাস ইন দ্য এক্সাম, লেট অ্যালোন স্টুড ফার্স্ট। এরপর একটা রুল দেখাবো, যেটার অর্থ হচ্ছে থিঙ্ক অফ। আমরা অনেক সময় বলি না যে আমি তোমাকে একটু পরে মোবাইল করব বলে ভাবছি, আমরা ইংরেজি শিখবো বলে ভাবছি, আমরা আজ ঢাকায় বেড়াতে যাব বলে ভাবছি, আমি তোমার সঙ্গে ফোনে কথা বলবো বলে ভাবছি, আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি, আমি এখন এক কাপ চা খাবো বলে ভাবছি। এই ধরনের বাক্যগুলা আমরা আই থিঙ্ক অফ ব্যবহার করে করব। কিভাবে করব বলেন? আই থিঙ্ক অফ, হ্যার ইউ ক্যান সি, আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখবো বলে ভাবছি। আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ টকিং ওভার ফোন। আমি এক কাপ চা খাবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ হ্যাভিং আ কাপ অফ টি। আমি পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ রিসাইটিং হোলি কুরআন। দেখেন, এখানে ভাবছি, করছি, খাচ্ছি, যাচ্ছি, এর অর্থ এই না যে আপনি আই অ্যাম, হি ইজ, দে আর, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো স্ট্রাকচার ব্যবহার করবেন, তা কিন্তু হবে না। কি করতে হবে? আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ টকিং ওভার টেলিফোন বা ফোন। আমি এক কাপ চা খাবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ হ্যাভিং আ কাপ অফ টি। আমি আজ ঢাকায় যাব বলে ভাবছি, আই থিঙ্ক অফ গোয়িং টু ঢাকা টুডে। অর্থাৎ মনে রাখবেন, আই থিঙ্ক অফ প্রথমে কি বসাতে হবে? প্রথমে বসাতে হবে আই থিঙ্ক অফ, তারপর ভার্বের পর আইএনজি, তারপর এক্সটেনশন। এই রুলগুলা একবার শিখে ফেলে রাখলে হবে না, এটা বারবার চর্চা করতে হবে, বারবার চর্চা করতে হবে। যারা চর্চা করবে তাদেরই কিন্তু মরিচাটা উঠে যাবে। ফ্লুয়েন্সি যারা 2 মাস 3 মাস চেষ্টা করে তাদের চলে আসছে, কিন্তু যারা কথা বলে না, যারা চেষ্টা করে না, তাদের ফ্লুয়েন্সি আসে না। আর এই ফ্লুয়েন্সি করার জন্য স্পোকেন ব্যাচ রয়েছে, যদি আপনারা কেউ সেখানে একটু চেষ্টা করে দেখতে চান, আপনারা সেটাও পারবেন। যারা প্রবাসী রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইংরেজি শেখার জন্য, সেখানে কোনো টিচার পাচ্ছেন না, আমাদের এই অনলাইন ব্যাচের স্পোকেন ক্লাসগুলোর মাধ্যমে আপনারা কিন্তু ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারবেন। হ্যাঁ, শুধু কথা বলা শিখাবো সেখানে, সেখানে কিন্তু বিভিন্ন ডায়লগ শিখাবো, সঙ্গে গ্রামার তো থাকবেই। একটা একটু দেখি, যেমন আপনাকে প্রশ্ন করলাম ইংলিশে, হাউ আর ইউ, বলবেন আই এম ফাইন থ্যাংক ইউ। হাউ আর ইউ, আপনি কেমন আছেন? আই এম ফাইন থ্যাংক ইউ। হাউ আর ইউ আমি বললে আপনি বলবেন আই এম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। হোয়াটস ইউর নেম, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম হোয়াটস ইউর নেম, আপনি বলবেন মাই নেম ইজ রাকিব, মাই নেম ইজ জহিরুদ্দিন, হ্যাঁ, মাই নেম ইজ রনি, যার যার নামটা বলবেন। হোয়াট ডু ইউ, হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় বাস করেন? কেউ বলবেন আই লিভ ইন আমেরিকা, আই লিভ ইন কানাডা, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন চট্টগ্রাম। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? ইয়েস, আই ক্যান স্পিক ইন ইংলিশ। যদি আপনি না জানেন, বলবেন নো, আই ক্যান্ট স্পিক ইন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ফ্রম ইউ। স্যার, আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আমি আপনার কাছ থেকে ইংরেজি বলা শিখবো, শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই, টু স্পিক ইন ইংলিশ উইথ ইউ। হোয়াটস ইউর জব, বলবেন আই এম এ টিচার, আই এম এ গভর্নমেন্ট জব হোল্ডার, আই এম এ ডক্টর, আই এম এন ইঞ্জিনিয়ার, যার যে পেশায় রয়েছেন সে সেইটা বলবেন। হোয়াটস ইউর এজ, আই এম 35 ইয়ার্স ওল্ড, আই এম 25 ইয়ার্স ওল্ড, যার যে এজ সে সেইটা বলবেন। দেখেন, প্রশ্নও তৈরি করে দিয়েছি, সাথে উত্তরও রয়েছে, কত সহজ। নিজেরাই ডায়লগটা পড়ে শিখতে পারবেন। আর ইউ সিঙ্গেল? নো, আই এম ম্যারিড। কি বলতে হবে? নো, আই এম ম্যারিড। ডু ইউ লাইক রিডিং? ইয়েস, আই লাইক রিডিং বুকস, স্পেশালি স্টোরি বুকস। দেখেন, এখানে অনেকগুলো রুল আপনাদের জন্য আমি দিয়েছি। এখানে আমরা যখন দোকানে যাই, দোকানে গিয়ে যখন আমরা কিছু কেনাকাটা করি, তখন দোকানদারের সাথে আমরা কিন্তু ইংলিশে আমাদের কথা বলার প্রয়োজন হয়। কিভাবে বলবেন? হাউ মাচ, আপনি দোকানে গিয়েছেন, হাউ মাচ অফ দ্য প্রাইস, বা হাউ মাচ অফ দিস প্রোডাক্ট, হাউ মাচ অফ দিস শার্ট, এই জামাটার দাম কত? হোয়াট ইজ দ্য প্রাইস, এটাও বলতে পারবেন দাম কত।
হাউ মাচ ইজ দিস, এটার দাম কত, ওইটার দাম কত, হাউ মাচ ইজ দ্যাট, এগুলার দাম কত, হাউ মাচ আর দিস, ওগুলার দাম কত, হাউ মাচ আর দোজ, টমেটো কত করে, হাউ অ্যাবাউট টমেটো, প্রতি কেজির দাম কত, হাউ মাচ ইজ পার কেজি, প্রতি পিসের দাম কত, হাউ মাচ পার প্রাইস। আমরা টিস্যু বক্স ধরে কিনি, প্রতি বক্সের দাম কত, কিভাবে বলবেন, হাউ মাচ পার বক্স, হাউ মাচ পার বক্স। তো এগুলা হচ্ছে স্পোকেনে শেখানো হয়। তো আপনারা যারা বইটা নিতে চান স্যারের, দেখেন এই বই অনেক দামি একটা বই। দামি বলতে আপনাদের কাছে জ্ঞানের জন্য আমি দামি বলছি। স্পিক ইংলিশ উইথ সোনামুখ, সোহাগ স্যারের নিজের হাতে লেখা এই বইটা। যদি কেউ নিতে চান আমার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর প্রবাসী ভাইয়েরা যদি কেউ থেকে থাকেন, স্পোকেন ইংলিশের জন্য যদি কেউ যোগাযোগ করতে চান, এই নাম্বারটা একটু লিখে রাখবেন। আজকে দেখেন আমি যখন টেন্স জিজ্ঞাসা করি, আপনারা অনেকেই টেন্স পারেন, আবার অনেকে টেন্সে খুবই দুর্বল, আমার খুব কষ্ট লাগে তখন। আমি এতদিন ধরে পড়িয়ে কি করলাম, টেন্স ভুলভাল বলছি আমরা। তাহলে এই জায়গাগুলো যদি কেউ কভার করতে চায়, স্পোকেন ইংলিশে বেসিক গ্রামার শেখানো হয় এবং কথা বলানো শেখানো হয় 2 থেকে 3 মাসের ভিতরে। যারা ইংলিশে ফ্লুয়েন্টলি, দোজ হু ক্যান নট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য নেটিভ স্পিকার, দে ক্যান কন্ট্যাক্ট ইন দিস নাম্বার, আই উইল হেল্প দেম। ওকে, দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।